শোনা যাচ্ছে? আমার বক্তৃতার শিরোনাম আজকের বক্তৃতার শিরোনাম এক দিব্য বিচারকের 4 দিন। অনেকের মনে নানা প্রশ্ন জাগিয়েছে, ব্যাপারটা কি, রহস্যময়। চেষ্টা করবো সেই রহস্যটা যত খুলে দেওয়া যায়। কালিদাসের মেঘদূত খুব সঙ্গত স্থানে পূর্বোত্তরে ভেঙে গিয়েছে। পূর্ব মেঘের গোড়ায় যক্ষ মেঘকে বলে গন্তব্যাতে বসতিরলকা নাম যক্ষেশ্বরাণী, যক্ষেশ্বর কুবেরের অলকা নামক বাসস্থান তোমার গন্তব্য। গোটা পূর্ব মেঘ সেই গন্তব্যের অভিমুখে মেঘের গমন। আর যখন সেই গমন পথের উপান্তে সমতল ছেড়ে হিমালয়ে উঠে মেঘ দূর থেকে তার গন্তব্যকে অর্থাৎ কৈলাসের কোলে অলকাকে দেখতে পায়, তখনই পূর্ব মেঘের সমাপ্তি এবং এরপর উত্তর মেঘের সূচনা। এই জন্য আমি প্রথমেই বললাম যে কালিদাসের মেঘদূত খুব সঙ্গত স্থানে পূর্বোত্তরে ভেঙে গিয়েছে। কিন্তু রবীন্দ্রনাথের মেঘদূত যেখানে পূর্বোত্তরে ভাঙে সেটা ভারী অর্থ। মানসীর মেঘদূত কবিতায় রবীন্দ্রনাথের পূর্ব মেঘ যাত্রা হঠাৎ সমতলে গঙ্গাবতরণ ক্ষেত্র কনখলে পৌঁছে শেষ হয়ে যায়। কোথা কনখল, যেথা সেই জহ্ন কন্যা যৌবন চঞ্চল, গৌরীর ভ্রুকুটি ভঙ্গি করি অবহেলা, কেন করি হাসচ্ছলে, করিতেছে খেলা লয়ে ধৈর্যটির জটা চন্দ্র করজ্জ্বল। এইখানে রবীন্দ্রনাথের পূর্বমেঘ শেষ হয়। কি ব্যাপারটা? শিবের পাশেই রয়েছেন তার স্ত্রী গৌরী, তবু সেই গৌরীর বিরক্ত ভ্রুকুটিকে সহাস্য অবজ্ঞায় উড়িয়ে দিয়ে জহ্নকন্যা পিতৃপরিচয় পরিচিতা গঙ্গা চন্দ্রমৌলি শিবের মাথার উপরে তার জটা নিয়ে খেয়েছে। এইখানে রবীন্দ্রনাথের পূর্বমেঘ শেষ হয়। এটা খুব আশ্চর্য। কালিদাসের মূল শ্লোকার্থ গৌরী বক্ত্র ভ্রুকুটি রচনান ইয়া বিহস্যেব কেনৈ সম্ভব কেশ গ্রহণম অকর ইন্দুলগ্নগ্নিহস্তা। এর সঞ্জীবনী টিকায় মল্লিনাথ বলেছেন, গঙ্গার প্রতি গৌরীর এই ভ্রুকুটির কারণ হচ্ছে গৌরীর সাপত্ন রোষ। অর্থাৎ গৌরী আর গঙ্গা দুজনেরই স্বামী যেহেতু শিব, ফলে গৌরী আর গঙ্গা পরস্পরের সপত্নী। শিবের এই দুই স্বকীয়া নায়িকা তাই পরস্পরের প্রতিপক্ষ। গঙ্গাকে শিবের মাথায় চড়তে দেখে তাই শিবের পার্শ্ববর্তী গৌরী চটে উঠেছে। আমি সংস্কৃত বিদ্যায় অনধিকারী, তবু মল্লিনাথের এই ব্যাখ্যাকে আমি বিনীত আত্মবিশ্বাসে প্রত্যাখ্যান করছি। কেননা কালিদাসের ভাববিশ্বে তাঁর কাব্য ও নাটকের সর্বত্র শিবের একটি স্ত্রী সতী, জন্মান্তরে উমা বা গৌরী, আর গঙ্গার স্বামী হলেন সমুদ্র। কুমার সম্ভবের প্রথম স্বর্গে পিতা হিমালয়ের সমীপে কুমারী উমাকে দেখে একদা দেবর্ষি নারদ বলেছিলেন, একবধূ ভবিত্রীম প্রেমনা শরীরার্ধ হরাং হরস্য। অর্থাৎ প্রেমের দ্বারা হরের শরীরের অর্ধভাগ হরণ করে উমা হরের একমাত্র বধূ হবেন, একবধূ ভবিত্রী। কালিদাসের সমগ্র রচনায় কোথাও দেবর্ষির এই কথার অন্যথা হয়নি। কুমার সম্ভবের সপ্তম স্বর্গে শিবের বিবাহ যাত্রায় দেখছি, মূর্তে চ গঙ্গা যমুনে তদানী সচামরে দেবম অসেবী সাতাম। অর্থাৎ মূর্তি ধারণ করে সেখানে বিবাহ সভায় উপস্থিত গঙ্গা এবং যমুনা
শিবকে চামর বিজন করতে লাগলেন, সেবা করতে লাগলেন। এখন শিব গঙ্গার শপথ নিতে আনতে উদ্যত হলে নিশ্চয় গঙ্গা শিবকে যেন সেবা করতেন না। কুমার সম্ভবের অষ্টম স্বর্গে বর ও বধূ, হর ও গৌরীর পারস্পরিক অনুরাগের উপমান হয়েছে সমুদ্র ও জাহ্নবীর পারস্পরিক অনুরাগ। কালিদাস বলছেন, সাগরাত অনপগাহি জাহ্নবী, অপগা মানে যে নদী সমুদ্রে যায়, অনপগা কখনো যায়নি। সাগরাত অনপগাহি জাহ্নবী সোপি, সমুদ্র তন্মুখ রসৈক নির্বৃতি, অর্থাৎ জাহ্নবী সমুদ্রের সঙ্গে মিলিত না হতে, মিলিত হবে কিন্তু মিলিত না হতেই সমুদ্র উন্মুখ হয়ে থাকেন জাহ্নবীর দ্বারা রসতৃপ্তির আশায়। শুধু দেবদম্পতির সঙ্গেই যে কালিদাস সমুদ্র ও জাহ্নবীর তুলনা করেছেন তা নয়। রঘুবংশের ষষ্ঠ স্বর্গে মর্ত দম্পতি অজ আর ইন্দুমতির সমগুণ সম্পন্ন মিলনের সঙ্গে তুলনা করে কালিদাস লেখেন, জলনিধি অনুরূপম জহ্নু কন্যাবতীর্ণা, অর্থাৎ এ হলো নিজের অনুরূপ জলনিধি সমুদ্রের সঙ্গে অবতীর্ণা জহ্নু কন্যার মিলন। অজ এবং ইন্দুমতির মিলন কেমন না সমুদ্রের সঙ্গে গঙ্গার মিলন, একবারও বলছেন না গঙ্গার সঙ্গে শিবের মিলন। তাহলে দেখা যাচ্ছে কালিদাসের গঙ্গা, কালিদাসের শিবের শুধু পরকীয়া নায়িকাই নয়, উপরন্তু কালিদাসের গঙ্গা পররা, অর্থাৎ পরস্ত্রীয় বটে। ভুলে গেলে চলবে না যে কালিদাস আর মল্লিনাথের মধ্যে অন্তত 1000 বছরের ব্যবধান। আমার বিশ্বাস এই সুদীর্ঘ ব্যবধানের কারণেই কালিদাসের এই শ্লোকের টিকা রচনায় গঙ্গা গৌরীর কুণ্ডল সম্বলিত অর্বাচীন পুরাণ ও সংকলন গ্রন্থগুলি অনুচিত প্রভাব মল্লিনাথের উপর পড়েছে। অবশ্য গঙ্গা শিবের পরকীয়া নায়িকা এবং তদুপরি পররা বলে কালিদাস গৌরীর তুলনায় গঙ্গাকে কোথাও খাটো করেন। খাটো করার দূরে থাক, ওই কণ্ঠল সংক্রান্ত শ্লোকেই কালিদাস লিখেছেন, জহ্ন কন্যাং সাগরতনয় স্বর্গ সোপান পঙ্ক্তি। মল্লিনাথ পিতাই লিখেছেন স্বর্গপ্রাপ্তি সাধনভূতাম ইত্যর্থ। এর তাৎপর্য হলো বৌদি কি হয়েছে? বৌদি মাথায় দেবো এরকম চশমাটা চশমা বৌদি বৌদি কি হয়েছে? বৌদি 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 কি হলো? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি। বেশি করে জল দিই। কি হয়েছে? কি হয়েছে? মাথাটা ঘুরে গেছে নাকি?
আরে ঠিক আছে পিছনে 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 বুঝলাম না না ধর শোনো এটা ধর বেশ ব্যাগটা ধর শোনোটা সুবিধা আমার সাথে জল দিয়ে দেবে পারবে পারবে এটা না পেছনে পেছনে দিয়েছে না একদম রোদে না স্যার একটু আগে থেকে শুরু করি। যে মূল কথাটা বললাম এতক্ষণ যে মল্লিনাথের কথাটা আমরা মানছি না, যে গঙ্গা এবং গৌরী তাদের মধ্যে সাপত্ন রোষ এটা থাকতে পারে না, কেননা তারা শতগ্রী নন। আচ্ছা, এবং গঙ্গা যে শিবের শুধু পরকীয়া নায়িকা তাই না, যেখানে থামলাম যে গঙ্গা পররা অর্থাৎ পরস্ত্রী, সমুদ্রের স্ত্রী, কেমন? অবশ্য গঙ্গা শিবের পরকীয়া নায়িকা এবং তদুপরি পররা বলে কালিদাস গৌরীর তুলনায় গঙ্গাকে কোথাও খাটো করেননি। খাটো করার দূরে থাক, ওই কণ্ঠল সংক্রান্ত শ্লোকেই কালিদাস লিখেছেন জন্ম কন্যায় সগরতনয় সর্বসোপান পঙ্ক্তি। মল্লিনাথ পিতাই লিখেছেন সর্বপ্রাপ্তি সাধন ভূতান তথ্য। এর তাৎপর্য হল স্বর্গঙ্গা যদিও অধোগতিতে মর্তাবতরণ করেন, তবু সবল সন্তানদের মতো যাদের গঙ্গাকে অবলম্বন করেই স্বর্গ পাওয়ার সাধনা, গঙ্গা তাদের ধাপে ধাপে ঊর্ধ্বগতিও ঘটান। পূর্ব এবং উত্তর মেঘ মিলিয়ে কালিদাসের মেঘদূত ঐকান্তিকভাবে যক্ষ ও যক্ষবধূর দাম্পত্য প্রেমের কাব্য। আমার মাস্টারমশাই জগদীশ ভট্টাচার্য এই সূত্রে লক্ষ্য করতে বলতেন, খুব আশ্চর্য কথা, তিনি লক্ষ্য করতে বলতেন যে যক্ষ যে রামগিরি পর্বতে নির্বাসিত হয়েছে, সেই রামগিরি পর্বতের নির্ঝরগুলির জল স্নানার্থিনী জনপতনায়া সীতার অঙ্গস্পর্শে পুণ্যবান। আর যক্ষবধূ যে অলকায় রয়েছে, সেই অলকার বাড়িগুলি পার্শ্ববর্তী কৈলাসে অধিষ্ঠিত শিবের শীর্ষস্থ চন্দ্রকলার আলোয় ধুয়ে যাচ্ছে। মেঘ যেখান থেকে যাত্রা শুরু করছে রামগিরি, সেটা জনপতনায়া স্নান পুণ্যদকে, সীতার স্মৃতি।
আর মেঘ যেখানে যাচ্ছে সেই অলকা, তার পাশেই হচ্ছে কৈলাস, সেখানে ভরত গৌরী বসে রয়েছেন এবং প্রেমিক শিবের মাথায় আধোচা, সেই আধোচাঁদের জ্যোৎস্নায় অলকার বাড়িগুলো ঘুরে যাচ্ছে। অর্থাৎ আমার মাস্টারমশাই বলতেন, অর্থাৎ কালিদাস বুঝিয়ে দিচ্ছেন যে মেঘ কোথা থেকে যাচ্ছে না, রাম সীতার চিরবিচ্ছিন্ন দাম্পত্যের কোটি থেকে যাচ্ছে হরগৌরীর চিরমিলিত দাম্পত্যের কোটি। রাম সীতা এমন দম্পতি যতবার মিলিত হয় কোনো না কোনো দুর্ভাগ্য এসে ভেঙে দিয়ে যায়, আর হরপার্বতী এমন দম্পতি যতবারই দুঃখ পেতে আবার মিলিত হয়। তাহলে মেঘ যাচ্ছে রাম সীতার অনুসঙ্গ থেকে, যাবে কোথায়? হরপার্বতীর অনুসঙ্গ। তার মানে বিচ্ছিন্ন দাম্পত্য থেকে মিলিত দাম্পত্য, এটা আগাগোড়াই একটি দাম্পত্য প্রেমের কাব্য। আচ্ছা, কিন্তু আসল যেখান দিয়ে আমার প্রবন্ধটা বক্তৃতাটা শুরু হলো, যে মেঘ যদি রাম সীতার চিরবিচ্ছিন্ন দাম্পত্যের কোটি থেকে হরগৌরীর চিরমিলিত দাম্পত্যের কোটিতে যায়, তাহলে কালিদাসের এহেন মেঘদূতের পূর্ব মেঘ থেকে দিব্য দ্বিচারক শিবকে কেন্দ্র করে গঙ্গা বনাম গৌরী, অর্থাৎ মুক্ত প্রেম বনাম দাম্পত্য প্রেম, মল্লিনাথ আমি মানছি না যে দুজনই শপথ, গঙ্গা অন্যের স্ত্রী কিন্তু শিবের জটা নিয়ে খেলছেন, গৌরীকে তাচ্ছিল্য করে। অর্থাৎ গঙ্গা হচ্ছে শিবের পরক্রিয়া নায়িকা এবং পরস্ত্রী, আর গৌরী বিরক্ত হচ্ছেন ভ্রুকুটি। এইখানে রবীন্দ্রনাথ তাঁর মেঘদূতকে শেষ করে দিলেন যে মুক্তপ্রেম বনাম দাম্পত্য প্রেমের টানাপোড়েনময় একটি বিশেষ শ্লোককে তুলে এনে রবীন্দ্রনাথ নিজের মেঘদূতকে পূর্বোত্তরে ভেঙে দিলেন। এটি তাঁর নিজেরই জীবনোদ্ভূত দৈর্ঘ্য নয়। শিবপত্নী সতী ওরফে গৌরীর সঙ্গে রবীন্দ্র পত্নী ভবতারিণী, আগে নামছে ভবতারিণী ওরফে গ্রাম্যবাড়িতে বিয়ে হয়ে মৃণালিনী, তাকে মিলিয়ে নেওয়া সহজ। কিন্তু রবীন্দ্র জীবনে কে ওই জন্মকন্যা গঙ্গা? কেন রবীন্দ্রনাথ পূর্ব মেঘের ওই মাঝখানের একটা শ্লোককে তুলে এনে নিজের মেঘদূতকে ওইখানে পূর্ব মেঘে শেষ করে উত্তর মেঘে পূর্বোত্তরে ভেঙে দিচ্ছেন? কেন? যে যেখানে বিশেষভাবে শিবের পাশে তার স্ত্রী আছেন, আর শিবের মাথার উপরে এবং পরস্ত্রী আছেন যিনি তার পরক্রিয়া, এবং বিরক্ত হচ্ছে, একটা টেনশন কাজ করছে, এইখানে রবীন্দ্রনাথের মেঘদূতটা শেষ হচ্ছে। কেন? এখন গৌরীকে আমি ভবতারিণী ওরফে মৃণালিনীর সঙ্গে মিলিয়ে নিতে পারি যদি আমি রবীন্দ্রনাথের মেঘদূতকে বায়োগ্রাফিক্যালি পড়ি। তাহলে প্রশ্ন হচ্ছে, রবীন্দ্র জীবনের জন্মকন্যা গঙ্গা কে? ভাবতে ভাবতে হঠাৎ যেন একটা এপিফেনি ঘটে, চোখের উপর থেকে অন্ধকারের পর্দাটা কেউ এক টানে ছিঁড়ে সত্যকে এক মুহূর্তে অপাবৃত করে দেয়। শ্যামলালের কন্যা কাদম্বরীর পদবী গঙ্গোপাধ্যায় বটে, গঙ্গা তীরবাসী উপাধ্যায়ের মধ্যপদলোপী রূপ। কিন্তু গাঙ্গুলি, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের মতে গাঙ্গার্য অর্থাৎ গাঙ্গীয় আর্য থেকে গাঙ্গুর্যে হয়ে গাঙ্গুলি। পরবর্তীকালে দ্বিজেন্দ্রনাথের এই ব্যাখ্যা না মেনে পার্বতীচরণ ভট্টাচার্য গঙ্গা কুলজাত অর্থে গঙ্গা কুলিক শব্দ থেকে গঙ্গা কুলীয় হয়ে গাঙ্গুলি শব্দ নিষ্পন্ন করেছেন। অন্যদিকে নগেন্দ্রনাথ বসু জানিয়েছেন, সাবর্ণ গোত্র ব্রাহ্মণ বেদগর্ভের হর নামক পুত্র বর্ধমান জেলায় গাঙ্গুল গ্রামে বাস করতেন। মুখের বলিতে গ্রামটির নাম গাঙ্গ বা গাঙ্গ। এই গ্রামের নাম অনুসারে হলের বংশধরদের পদবী হয়েছে গাঙ্গুলি। বলা বাহুল্য যে এই গাঙ্গ বা গাঙ্গুর শব্দের উৎসে রয়েছে গঙ্গা বা গঙ্গার অপভ্রংশ গান। ভাষাবিদের অভিমতি মান্য করি অথবা কুলুজি গ্রন্থের অভিমতি মান্য করি, গাঙ্গুলির মূলেও গঙ্গার অস্তিত্ব অগ্রাহ্য করা যাচ্ছে না। কাদম্বরীর পিতৃপদবীটিকে কবির চোখে দেখে রবীন্দ্রনাথের করা এই মিথোপোয়েসিস আমাকে একেবারে অভিভূত করে দেয়। আমার মনে পড়ে যায় জীবন মন্থন বিষ আত্মস্থ করে কাব্যের অমৃতদান, যে শিবসপ্ত রবীন্দ্রনাথের কবিধর্ম, সেই শিবসপ্ত রবীন্দ্রনাথের উদ্দেশ্যে সাবলিমেটেড অর্থাৎ উদ্গতিপ্রাপ্ত কাদম্বরী অর্থাৎ জীবন দেবতা কি বলেছিলেন? তাপস তুমি ধ্যানে তব, কি দেখো মোরে কেমনে কব, আপন মনে মেঘ স্বপন আপনি রচরবি, তোমার জটে আমি তোমারই ভাবে জাহ্নবী। আমার আরো মনে পড়ে যায় পূজার পর্ব পেরিয়ে প্রেমের কবিরূপে শিবসপ্ত রবীন্দ্রনাথের যখন তপভঙ্গ হলো, তখন কি হলো?
বসন্তের বন্যা স্রোতে সন্ন্যাসীর হলো অবসান, জটিল জটার বন্ধে জাহ্নবীর অশ্রু কলতান শুনিলে তন্ময়। আমি এইবার বুঝতে পারি কেন রবীন্দ্রনাথ শেষ জীবনে তার যৌবনের চন্দননগরে ফিরে গিয়ে নিজেকে বলেছিলেন গাঙ্গেয়। গঙ্গাই তো তাকে জন্ম দিয়েছে, জীবসত্তায় নয়, কবি সত্তায়। এই গঙ্গায় কাদম্বরীর সঙ্গে নৌকা বিহারের স্মৃতিপুঞ্জকে স্মরণ করেই 1884 খ্রিস্টাব্দে কাদম্বরীর মৃত্যুর অল্পদিন পরে লেখা সরোজিনী প্রয়াণ গদ্যে রবীন্দ্রনাথ লিখেছিলেন, ইহারা বড় সুখের ছবি, আজ ইহাদের চারিদিকে অশ্রুজলে স্ফটিক দিয়া বাঁধাইয়া রাখিয়াছে। অবশ্য কালিদাসের জাহ্নবী আগেই দেখিয়েছি, সমুদ্রে মিলিত না হতেই সমুদ্র উন্মুখ হয়ে থাকতেন জাহ্নবীর দ্বারা রসতৃপ্তির আশায়। অর্থাৎ কালিদাসের সমুদ্র এবং জাহ্নবী খুব সুখী দম্পতি ছিলেন। অথচ প্রভাত সঙ্গীতের প্রথম সংস্করণে গৃহীত অভিমানিনী নির্ঝরিণী কবিতায় কাদম্বরী নদী জ্যোতিরিন্দ্র সমুদ্রে মিলিত হয়েও দেখল বহুকামী সেই সমুদ্র নদীর প্রতি ভ্রুক্ষেপহীন ফিরেও তাকাল। রবীন্দ্রনাথের এই দুই ভিন্ন প্রেমের বিচারক বলেছে এই কারণে, কালিদাসের শিবকে এবং রবীন্দ্রনাথের এই দুই ভিন্ন প্রেমের শ্রেষ্ঠ উদ্দীপক হচ্ছে দুই ভিন্ন ঋতু। মুক্ত প্রেমের ওরফে কাদম্বরী প্রেমের শ্রেষ্ঠ উদ্দীপক ঋতু হচ্ছে বর্ষা, আর দাম্পত্য প্রেমের ওরফে মৃণালিনী প্রেমের শ্রেষ্ঠ উদ্দীপক ঋতু হচ্ছে শরৎ। প্রথমে বর্ষা প্রসঙ্গে আসে। চন্দননগরের তেলেনি পাড়ায় গঙ্গার ধারে রিভারভিউ নামক আশা বাড়িতে কাদম্বরীর সান্নিধ্যে নিজের কুড়ি পেরোনো বর্ষা যাপনের সঙ্গীত মুখর স্মৃতি স্মরণ করে রবীন্দ্রনাথ তার ছেলেবেলা বইয়ে স্বীকার করেছেন যে গঙ্গার ধারের সেই সুর দিয়ে মিনে করা বাদল দিন আজও রয়ে গেছে আমার বর্ষা গানের সুন্দরটাকে। 1931 খ্রিস্টাব্দের ভরা শ্রাবণে হেমন্তবালা দেবীকে রবীন্দ্রনাথ একটি চিঠিতে লিখেছেন, একথা মানতেই হবে আমি বর্ষা ঋতুর কবি, আমার মনের পেয়ালায় এই ঋতুর সাক্ষী যে রস ঢেলে দেন তার নাম দেওয়া যেতে পারে কাদম্বরী। রবীন্দ্রনাথ এই নাম ব্যবহার করেছেন। এখানে কাদম্বরী একই সঙ্গে একটি প্রাপান্যে এবং কদম্ব পুষ্পোদ্ভব মঠ, এই জন্য বর্ষা ঋতুর সাক্ষী আমার মনের পাত্রে যে রস ঢেলে দেন তার নাম দেওয়া যেতে পারে কাদম্বরী। কদম্ব ফুল থেকে যে মদ তার নাম কাদম্বরী। রবীন্দ্রনাথের বর্ষা সঙ্গীতে এই নিপ বা কদম্ব যে কত অসংখ্যবার কাদম্বরীর ভাবানুসঙ্গে পুনরাবৃত্ত হয়েছে তার ইয়ত্তা নেই। কদম ফুলের মদও আছে বইটি। মধুগন্ধে ভরা গানে নিপকুঞ্জ সংলগ্ন তরঙ্গিনী তো ওই প্রলয় নদীরা পান করেই ছুটতে শুরু করেছিল উন্মুখর এবং অধীর। এরপর আসা যাক শরৎ প্রসঙ্গে। কুমার সম্ভবের সপ্তম স্বর্গে কালিদাস হরপার্বতী দিয়ে দিয়েছেন, কিন্তু সে কোন ঋতু তার স্পষ্ট উল্লেখ নেই। তবে তা না থাকলেও বর ও বধূ উভয় পক্ষেই শারদীয় উপমার পুনরাবৃত্তি নজর এড়ায় না। প্রথমত বধূ পক্ষে কালিদাস বলেছেন, মঙ্গল স্নানে বিশুদ্ধ রাত্রি পার্বতী যখন পতিঙ্গনের উপযুক্ত বসন পরিধান করলেন তখন তিনি বর্ষার জলাভিষেকের অবসানে কাশকুসুমে প্রফুল্ল বসুধার মতো বিরাজ করতে লাগলেন। দ্বিতীয়ত বর পক্ষে কালিদাস বলছেন, শরৎকালের পৃথিবী যেমন হয় তেমনি প্রবৃদ্ধ চন্দ্রারাঙা পার্বতীর সঙ্গে মিলনে হরের চোখ দুটি কুমুদের মতো প্রফুল্ল হয়ে উঠল, আর তার চিত্ত হল নদীর মতো প্রসন্ন সলিল। তৃতীয়ত পুনশ্চ বধূপক্ষে কালিদাস বলেছেন, নতুন ভৌমবস্ত্র পরিহিতা পার্বতীর হাতে যখন একটি দর্পণ দেওয়া হলো তখন তার শোভা হলো পর্যাপ্ত জ্যোৎস্নায় শরতের রাত্রির মতো সমুদ্ভাসিত। এই তিনটি শারদীয় উপমার শুধু প্রথম দিকে উদ্ধৃত করে জগদীশ ভট্টাচার্য সেই কতকাল আগে কবি মানসীর প্রথম খণ্ডে অব্যর্থভাবে বলতে পেরেছিলেন যে মঙ্গল স্নানে বিশুদ্ধ রাত্রি মৃণালিনীর মধ্যেও রবীন্দ্রনাথ শারদলক্ষ্মীর মূর্তিকেই প্রত্যক্ষ করেছিলেন বলে নিজের দাম্পত্য জীবনের দিনগুলিকেও শরৎ ঋতুর সঙ্গে তুলনা করে জীবনস্মৃতিতে রবীন্দ্রনাথ লিখেছেন, তখনকার জীবনটা বিয়ের পর আশ্বিনের একটা বিস্তীর্ণ স্বচ্ছ অবকাশের মাঝখানে দেখা যায়।
এক্ষেত্রে জগদীশ ভট্টাচার্যের সমালোচকীয় সজ্ঞা বা ক্রিটিক্যাল ইনটুইশন এই কারণে বিস্ময়কর যে আশ্বিনের ওই বিস্তীর্ণ স্বচ্ছ অবকাশের কথাটা জীবনস্মৃতি থেকে উদ্ধৃত করবার সময় তিনি আদৌ জানতেনই না। 1958 সাল তিনি জানতেনই না যে 1885 খ্রিস্টাব্দে শরৎকালের ছুটিতেই সোলাপুরে সত্যেন্দ্রনাথ ঠাকুরের বাসায় বিয়ের 2 বছর পর, রবীন্দ্রনাথের বিয়ে হয়েছে 1883 ডিসেম্বরে, আর 1885 শরৎকালের ছুটিতে বিয়ের প্রায় 2 বছর পর রবীন্দ্রনাথ মৃণালিনীর দাম্পত্য কনজামেটেড হয়েছিল। তারা প্রথম স্বামী স্ত্রী সম্পর্কে প্রবেশ করেছিলেন। কালিদাসের শিব আর রবীন্দ্রনাথ দুজনের জীবনেই শরতের সমাপতনটি লক্ষ্য করুন। প্রথম জনের বিবাহানুষ্ঠানকে ঘিরে থাকে শারদীয় উপমাপুঞ্জ, আর দ্বিতীয় জনের বিবাহিত জীবন সূচিত হয় শারদীয় অবকাশে। রবীন্দ্রনাথ নিজেই বলছেন, সে বৎসর 1885, সে বৎসর যেন আমার সমস্ত জীবন ছুটি নিয়েছিল। এইবার দিব্য বিচারকের 4 দিনের বৃত্তান্ত শুরু করব। 1897 খ্রিস্টাব্দে 21 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর, 1304 বঙ্গাব্দে 6 আশ্বিন থেকে 9 আশ্বিন, এই 4 দিনে রবীন্দ্রনাথ ইছামতি, যমুনা, বলেশ্বরী হয়ে শাহজাদপুরে পৌঁছন এবং সেখান থেকে চলনবিল হয়ে অতিশরের দিকে যাত্রা করেন। জলের উপর বোটে বসে এই 4 দিনে লেখা 6টি গান প্রায় পরম্পরাক্রমে রচিত হয়। শরতের দিনগুলিতে বিদায় নিতে অনিচ্ছুক বর্ষার প্রাদুর্ভাব লেগেই ছিল। নিসর্গে সেই দোটানার সঙ্গে সঙ্গতি রক্ষা করেই যেন রবীন্দ্রনাথের বিচারক প্রেমিক সত্তা এই 6টি গানে মুক্ত প্রেমের আর দাম্পত্য প্রেমের মধ্যে, অর্থাৎ কাদম্বরী আর মৃণালিনীর মধ্যে পর্যায়ক্রমে বিচরণ করেছে। রবীন্দ্রনাথের এই বিচারক বৃত্তি প্রাকৃত নয় বলেই আমি লিখেছি দিব্য। তার দিব্য শুধু এই কারণে নয় যে রবীন্দ্রনাথের মুক্ত প্রেমের বিষয়াবলম্বন কাদম্বরী 1897, যখন গানগুলো লেখা হচ্ছে, এর 13 বছর আগে 1884 প্রয়াতা হয়েছে। তার দিব্য আসলে এই কারণে যে কাদম্বরী যতদিন জীবিকা ছিলেন রবীন্দ্রনাথের ভাবাদিকে কখনো সাড়া দেননি, এবং ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের ভাষা ধার করে বলি, দি এক্সক্রুশিয়েটিং পেন অফ অ্যান আনরিকুইটেড লাভ, প্রতিদানবিহীন একটি প্রেমের মর্মবিদ্ধ করা বেদনা রবীন্দ্রনাথ নিজের বিবাহোত্তর জীবনেও অনুক্ষণ বহন করেছেন। অতএব একদিকে এক বিদেহিনী এবং অন্যদিকে এক দেহিনী, একদিকে সীমাতীতের এবং অন্যদিকে সীমাবদ্ধের দ্বিকোটির মধ্যে রবীন্দ্রনাথের অদ্ভুত গতায়াতের সাক্ষ্য বহন করছে 4 দিনে লেখা এই 6টি গান। কল্পনা কাব্যগ্রন্থে সংকলিত গানগুলি প্রত্যেকটির নিচে রচনা তারিখের উল্লেখ থাকায় বিন্যাসের বিপর্যয় সত্ত্বেও আগ্রহী পাঠক ইচ্ছে করলে এই 6টি গান যে পরপর 4 দিনে লেখা তা বের করে নিতে পারবে। কিন্তু মুশকিল এই যে এগুলির মধ্যে দুটি দুটি করে গান একই দিনে রচিত হওয়ায় একই দিনে লেখা 2টি গানে কোনটি আগে কোনটি পরে তা মুদ্রিত কল্পনা বই থেকে বের করা যাবে না। অথচ সেটাও জানতে না পারলে এই 6টির মধ্যে রবীন্দ্রনাথের বিচারিতার পর্যায়ক্রমিক পরিচয় অসম্পূর্ণই থেকে যাবে। তাহলে কি করতে হবে? পাণ্ডুলিপির সাহায্য এখানে অপরিহার্য। তবে এর জন্য শান্তিনিকেতনে রবীন্দ্র ভবনে দৌড়বার দরকার নেই। খুব সহজে বিচিত্রা ওয়েবসাইট খুলে আদতে যা রবীন্দ্রনাথের একটি পকেট বুক, যার ডাক নাম মজুমদার পুঁথি, সেই 426 নম্বর পাণ্ডুলিপি থেকে আপনারাও দেখে নিতে পারেন। 426 নম্বর পাণ্ডুলিপি থেকে যথাযথ রচনাক্রমে 6টি গান দেখে নেওয়াটা হচ্ছে কয়েক মিনিটের ব্যাপার। আমি এবার সেটাই করছি। ওই পাণ্ডুলিপি থেকে 6টি গানের আদি পাঠের সূচনাংশ, রচনার স্থান, কাল, এমনকি পরিবেশের উল্লেখ শুদ্ধ পরপর আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রতিটি শেষে আমি নিজে সংযুক্ত করেছি হয় কাদম্বরী নয় মৃণালিনীর নাম। 1, হেরি সঘন মেঘমালা গগন কোণে, সেই সজল আঁখি দুটি পড়িছে মনে। প্রথম গান 6 আশ্বিন 1304, রবীন্দ্রনাথ লিখেছেন ইছামতি, আরও লিখেছেন ঝড় বাদলা, কাদম্বরী। 2, এবার চলিল তবে, সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছেড়িতে হবে। 7 আশ্বিন 1304,
রবীন্দ্রনাথ লিখেছেন ইছামতি মৃণালিনী। 3 যামিনী না যেতে জাগালে না কেন বেলা হল মহিলাজে। 7 আশ্বিন 1304 যমুনা নদী মৃণালিনী। 4 আমি কেবলই স্বপন করেছি গোপন বাতাসে। 8 আশ্বিন 1304 বলেশ্বরী কাদম্বরী। 5 ভালোবেসে শুধু আগে পাঠ ভালোবেসে শুধু কোমল আঙুলে আমার নাম লিখ। 8 আশ্বিন 1304 শাহজাদপুর মৃণালিনী। 6 তুমি সন্ধ্যার মেঘমালা তুমি নিভৃত নীরব সাধনা। 9 আশ্বিন 1304 চলন দিয়ে ঝড় বৃষ্টি কাদম্বরী। এই সাধনীকে লক্ষ্য করুন, আশ্বিনে অর্থাৎ রবীন্দ্রনাথের দাম্পত্য ঋতুতে লিখিত হলে এই 6টি গান তিনটি করে মৃণালিনীর আর কাদম্বরীর মধ্যে সমবিভক্ত হয়ে রয়েছে। কেননা এই আশ্বিন আদা বন্ধে 1 নম্বরে আর 6 নম্বরে আদা বন্ধে ঝড় বাদলা আর ঝড় বৃষ্টি দিয়ে বেষ্টিত। যেন এর সঙ্গে সঙ্গতি রেখে প্রথম গানের আদি পাঠের মেঘমালা হেরি সঘন মেঘমালা গগন কোণে, এই আদি পাঠের মেঘমালা ফিরে এসেছে ষষ্ঠ গানের তুমি সন্ধ্যার মেঘমালা। এমনকি ওই প্রথম গানের আদি পাঠ হেরি সঘন, ছন্দটা খেয়াল করুন, হেরি সঘন মেঘমালা গগন কোণে সেই সজল আঁখি দুটি করিচ্ছে মনে। শুনে কান ধরে ফেলে যে ঝড় বাদলায় লেখা গানটি প্রথমে বাঁধা হয়েছিল 7 মাত্রার কলাবৃত্তে, যার চলন মেঘদূতের ছন্দ মন্দাক্রান্তার একটা মায়া জাগিয়ে দেয়। এবার 1 নম্বর গানটির মুদ্রিত পাঠ পড়ে। আগে যেটা বলেছি ওই 7 মাত্রা কলাবৃত্ত এই সঘন মেঘমালা গমন কোণে, এটা পাণ্ডুলিপি। আর কল্পনায় মুদ্রিত পাঠ কি? হেরিয়া শ্যামল ঘন নীল গগনে সজল কাজল আঁখি করিল মনে। অধর করুণা মাখা মিনতি বেদনা আঁকা নীরবে চাহিয়া থাকা বিদায় ক্ষণে। হেরিয়া শ্যামল ঘন নীল গগনে ঝড়ো ঝড়ো ঝরে জল বিজুলি হানে। পবন মাতিছে বনে পাগল গানে। আমার পরানো ফুটে কোনখানে ব্যথা ফুটে কার কথা জেগে উঠে হৃদয় কোণে। হেরিয়া শ্যামল ঘন নীল গগনে। আদি পাঠ হেরি সঘন মেঘমালা গগন কোণে, এতে গগনের বিশেষণ নীল ছিল না, অথচ ওটি কিন্তু শরতের আকাশের আদত রং। এর পরের পাঠে নীল পেল, হেরি নবীন শ্যামল ঘন নীল গগনে। কিন্তু শরতের শ্যামল মেঘকে নবীন মেঘ বলা অসমীচীন, তাই শেষ ফাইনাল পাঠ হলো হেরিয়া শ্যামল ঘন নীল গগনে। পাণ্ডুলিপিতে সজল কাজল আঁখির নির্দেশক বিশেষণ ছিল সেই সজল কাজল আঁখি পড়িল মনে। কল্পনার পাঠে সেই লুপ্ত হয়েছে, কিন্তু স্বরলিপি গ্রন্থ কেতকীর 2য় সংস্করণে এবং তদনুযায়ী গীতবিতানের প্রচলিত সংস্করণে সেই স্থায়িত্ব পেয়েছে। অর্থাৎ হেরিয়া শ্যামল ঘন নীল গগনে সেই সজল কাজল আঁখি পড়িল মনে। এখানে সেই অপরিহার্য এই কারণে যে শ্যামল মেঘ দেখে সাধারণভাবে যে কোনো সজল কাজল আঁখির স্মরণ হচ্ছে না, বরং বিশেষ একজন অতীতের কেউ সেই বিশেষ একজনই সজল কাজল আঁখির স্মরণ হচ্ছে। এই যে আকাশে কালো মেঘ দেখে বিশেষ একজনের চোখ দুটির স্মরণ, রবীন্দ্রনাথের বর্ষা গানের সিন্দুকটাতে এর অনুরূপ নিদর্শন আরো অনেক পাওয়া যায়। পুনরাবৃত্ত এই 2টি চোখ যে কাদম্বরীর, তা এখন এত প্রতিষ্ঠিত যে এই নিয়ে বাদ বিস্তার নিষ্প্রয়োজন। অবশ্য আকাশে কালো মেঘ দেখে যে শুধু 2টো চোখের স্মৃতি এ গানে জেগেছে তা নয়, বিদায় ক্ষণের নীরব একটি চাউনির স্মৃতিও উন্মেষিত হয়েছে। এই প্রসঙ্গে কাদম্বরীর মৃত্যুর প্রথম বর্ষ পূর্তিতে ভারতী পত্রিকায় প্রকাশিত পুষ্পাঞ্জলিকে অবলম্বন করে পরবর্তীকালে লিখিত লিপিকার একটি চাউনি মনে পড়ে যায়। রবীন্দ্রনাথ লিখছেন, গাড়িতে উঠবার সময় একটুখানি মুখ ফিরিয়ে সে আমাকে তার শেষ চাউনিটি দিয়ে গেছে। এই মস্ত সংসারে ওইটুকুকে আমি রাখি কোনখানে? পৃথিবীতে রাজার প্রতাপ ধনীর ঐশ্বর্য হয়েছে মোরবারই জন্য, কিন্তু চোখের জলে কি সেই অমৃত নেই যাতে এক নিমেষের চাউনিকে চিরকাল বাঁচিয়ে রাখতে পারে? গানের সুর বললে, আচ্ছা আমাকে দাও, আমি রাজার প্রতাপকে স্পর্শ করি নে, ধনীর ঐশ্বর্যকেও না,
কিন্তু এই ছোট জিনিসগুলি আমার চিরদিনের ধন, ওইগুলি দিয়েই আমি অসীমের গলার ধার গাঁথি। গানের প্রথম স্তবকে বিরহের এই স্মৃতিবেদনাই বড়। ওই মেঘ দেখে চোখ মনে করে যাচ্ছে, হৃদয় ক্ষণের একটি চাউনি মনে করে যাচ্ছে। কিন্তু গানের দ্বিতীয় স্তবকে প্রকৃতির চেহারা বদল, ঝড়ো ঝড়ো ঝড়ে জল বিচুরি হানে, পবন মাতিছে বনে পাগল গানে। প্রকৃতির চেহারা বদলের সঙ্গে সঙ্গে কবির হৃদয় ভাবেরও বদল ঘটল। বিরহের স্মৃতিবেদনার জায়গা দখল করেছে প্রমত্ত বাসনার আবেগ। অঝোর বৃষ্টি আর বিদ্যুৎ চমকের মধ্যে যখন পবন মাতিছে বনে পাগল গানে, তখন কবির পরানো ফুটে কোনখানে ব্যথা ফুটে, কার কথা বেজে ওঠে হৃদয় কমে। এই কার কথা যে আসলে ঠিক কার কথা তা বুঝবো কি করে? পুটো, পরানো পুটো। পুটো শব্দের অর্থ আধার বা পাত্র। কবির পরানো ফুটে যে ব্যথা ফুটে উঠল, এটা লক্ষ্য করুন অতিশয়োক্তি অলঙ্কার, উপমেয়টা নেই। ব্যথা তো ফুটে উঠতে পারে না, ফুল ফোটে, ফুলটাকে আড়াল করা হয়েছে। ব্যথা ফুটে উঠল, অতিশয়োক্তির অন্তরালে সে আসলে কোন ফুল ফুটল? রবীন্দ্রনাথের অন্য একটি বর্ষার গানে এই প্রশ্নের উত্তর মিলতে পারে। এসো হে এসো সজল ঘন বাদল গরিশনে, বিপুল তব শ্যামল স্নেহে, এসো হে এ জীবনে। এই গানের অন্তরায় দেখছি ব্যথিয়া উঠে নিপের বন পুলক ভরা ফুলে। গোলাকৃতি নিপ বা কদম্বের একটি নাম হচ্ছে বৃত্তপুষ্প। স্ফুরিত কেশর বৃত্তপুষ্পে ব্যাস জুড়ে অসংখ্য পুলকোদ্গম হচ্ছে। ব্যথা ওই অসংখ্য পুলকোদ্গমেরই একটি ঘনীভূত সংবেদন। কবির পরাণ ফুটেও যখন সেই ব্যথাই ফুটল, তখন তার হৃদয় কোণে যে ঠিক কার কথা বেজে উঠছে তাও কি আর মুখ ফুটে বলতে হবে? বিধি বহির্ভূত প্রেম বলেই পবনের পাগল গানের মত্ততার সঙ্গে সঙ্গতি রেখে ঠিক ওই নামটি কবির পরাণ ফুটে বাজল। ৬ আশ্বিনের ঝড় বাদলার পরদিন ৭ আশ্বিন রবীন্দ্রনাথ পরপর দুটি গান লেখেন। গান দুটির পাণ্ডুলিপিতে রচনাকালীন পরিবেশ রূপে বর্ষার কোনো উল্লেখ না থাকায় ধরে নেওয়া যায় যে ওই দিন শরৎ প্রকৃতি তার স্বাভাবিক চেহারায় দেখা দিয়েছিল, অর্থাৎ দাম্পত্য। কল্পনা থেকে এই দিনে লেখা প্রথম গানটির মুদ্রিত পাঠ করে দিচ্ছি। তবে তার আগে বলে নেওয়া প্রয়োজন যে কল্পনার প্রথম সংস্করণ থেকে এর গোড়ায় বিভাস রাগের উল্লেখ থাকলেও এর স্বরলিপি নেই। এবার চলিনু তবে, সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। উচ্ছল জল করে ছল ছল, জাগিয়া উঠিছে কলকোলা হল। তরুণী পতাকা চল চঞ্চল, কাঁপিছে অধীর রবে। সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। আমি নিষ্ঠুর কঠিন কঠোর নির্মম আমি আজি, আর নাই দেরি ভৈরব ভেরি বাহিরে উঠিছে বাজি। তুমি ঘুমাইছ নীল নয়নে, কাঁপিয়া উঠিছ বিরহ স্বপনে। প্রভাতে জাগিয়া শূন্য শয়নে, কাঁদিয়া চাহিয়া রবে। সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। অরুণ তোমার তরুণ অধর, করুণ তোমার আঁখি। অমিয় রচন সোহাগ বচন, অনেক রয়েছে বাকি। পাখি উড়ে যাবে সাগরের পার, সুখময় নীড় করে রবে তার। মহাকাশ হতে ওই বারে বার আমারে ডাকিছে সবে। সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। বিশ্ব জগৎ আমারে মাগিলে কেবল আত্মপর, আমার বিধাতা আমাকে জাগিলে কোথায় আমার ঘর। কিসেরই বা সুখ কদিনের প্রাণ, ওই উঠিয়াছে সংগ্রাম গান। অমর মরণ রক্ত চরণ, নাচিছে সগৌরবে। সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়িতে হবে। এই গানটির রচনাকালীন উপলক্ষ হচ্ছে রাজদ্রোহের অভিযোগে মহারাষ্ট্রীয় নেতা বালগঙ্গাধর তিলকের গ্রেপ্তার ও কারাদণ্ড। গ্রেপ্তারের তারিখ 12ই শ্রাবণ আর কারাদণ্ডের তারিখ 30শে ভাদ্র। ওই দুই ঘটনার মাঝখানে তিলকের পক্ষে মামলা লড়বার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের উদ্যোগে রবীন্দ্রনাথও ঝাঁপিয়ে পড়েছিলেন, যদিও শেষ পর্যন্ত তিলকের কারাদণ্ড এড়ানো যায়নি। এই অন্যায় দণ্ডাদেশের বিরুদ্ধে দেশের সভ্যতারও বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এর মাত্র 8 দিনের মাথায় এই গানটি যেটা পড়লাম সেটি রচিত হয়। তখন রবীন্দ্রনাথ প্রিভি কাউন্সিলে আপিল করবার খরচ সংগ্রহে ব্যস্ত।
এই ইতিহাসগত বাস্তবকে পেরিয়ে রবীন্দ্রনাথের ভাবগত বাস্তবে ঢুকলে দেখা যাবে এই গানে রবীন্দ্রনাথ যাকে বিশেষভাবে আমার বিধাতা আমাকে জাগিলে কোথায় আমার ঘর, আমার বিধাতা কাকে বলেছেন? যাকে বলেছেন তিনি কবির জীবন দেবতা, পার্সোনাল টপিকস, আমার বিধাতা। এবার ফিরাও মোরে কবিতায় তিনি কবিকে বহুজন হিতায় ও আত্মসুখ বিসর্জনের অনুপ্রেরণা দিয়েছিলেন। এই গানে তিনি কবির মধ্যে বারবার এই বার্তা পাঠিয়েছেন যে সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়তে হবে। কাল মহানদীর নূতন নূতন ঘাটে আত্মপরিচয় বইতে রবীন্দ্রনাথ এই জীবন দেবতা প্রসঙ্গে বলেছিলেন, নৌকার ইমেজ কাল মহানদীর নূতন নূতন ঘাটে কবিকে বহন করে নিয়ে চলা জীবন দেবতা। তার বহু পরিচিত নৌকাটিকে এই গানের প্রথম স্তবকেই দেখা গেল, তরুণী পতাকা চল চঞ্চল কাঁপিছে অধীর রবে। আর গানের শেষ স্তবকে রক্ত চরণে নৃত্যরত অমর মরণের মূর্তিটির মধ্যেও এবার ফিরাও মোরে কবিতা জীবন দেবতার রক্তিম চরণতল, চিত্রা কবিতায় জীবন দেবতার মধুর নৃত্য এবং সিন্ধুপাড়ে কবিতায় শ্মশানের ধোঁয়ায় গড়া ধূম্রবরণ ঘোড়ায় আসীন জীবন দেবতার নৃত্যমূর্তিটিকে চিনে নিতে ভুল হয় না। এখন কথা হচ্ছে বাঁধন যে ছিঁড়তে হবে তা না হয় বোঝা গেল, কিন্তু বাঁধন তো এক নয়, বাঁধন অনেক। অথচ লক্ষ্য করুন শরৎ ঋতুর অন্তর্গ্রহ প্রভাবে এই গানের দ্বিতীয় এবং তৃতীয় স্তবকে একমাত্র একটি বন্ধনের কথাই পুনরাবৃত্ত হয়েছে, দাম্পত্যের বন্ধন। রাত্রি শেষে সংসার ত্যাগে উদ্যত কবি পিছন ফিরে নিদ্রিতা স্ত্রীকে শেষবারের মতো দেখে নিয়ে বলছেন, তুমি ঘুমাইছ নিনীল নয়নে, কাঁপিয়া উঠিছ বিরহ সকলে, প্রভাতে জাগিয়া শূন্য শয়নে কাঁদিয়া চাহিয়া রবে। হঠাৎ উঠে পড়ায় দাম্পত্য মিলনের অপরিতৃপ্তিও গোপন থাকে। অরুণ তোমার তরুণ অধর, করুণ তোমার আঁখি, অমিয় রচন সোহাগ বচন অনেক রয়েছে বাকি। আগেই বলেছি সাবলিমেটেড অর্থাৎ উদ্গতিপ্রাপ্ত কাদম্বরী রবীন্দ্রনাথের জীবন দেবতা। কাজে এই গানের মধ্যে বিশ্বের দিকে বাইরের দিকে কাদম্বরীর টান আর গৃহের দিকে মৃণালিনীর টানের পারস্পরিক সংঘাতে কবির মনে যে দ্বন্দ্ব তৈরি হয় তা এই গানের ভাষায় একটা দ্বিস্বর অর্থাৎ বাইটোনালিটিকে শ্রুতিগোচর রাখে। যেমন নিজের বন্ধন ছেদন শক্তি গৌরব ঘোষণা করে যখন কবি বলে ওঠেন, আমি নিষ্ঠুর কঠিন কঠোর নির্মম আমি আজি, তখন সন্দেহ হয় যে এতগুলো প্রায় সমার্থক বিশেষণের ভিড় প্রত্যেক বিশেষণের জোর কমিয়ে দিচ্ছে না তো। যখন কবি বলেন কোথায় আমার ঘর, তখন দ্বন্দ্ব জাগে কিভাবে পড়বো একে, বৈরাগ্যের দৃঢ়তায় কোথায় আমার ঘর, নাকি কোথায় আমার ঘর মায়াময় বিষাদে, কিভাবে পড়ব, কোন টানটা বেশি, বাইরের দিকের টানটা বেশি না ভেতরের দিকের টানটা বেশি, স্ত্রীকে ছাড়তে কষ্ট হচ্ছে, কোথায় আমার ঘর, কিভাবে পড়ব। কেননা ওই ৭ই আশ্বিন রচিত দ্বিতীয় গানটিতে দাম্পত্যের পিছু টানি বাঁধন ছেড়ে চলে যাওয়ার সংকল্প করা কবিকে দিয়ে শূন্য শয়নে জেগে ওঠা কবি কর্তৃর এই বাচন লিখিয়ে নেয়, একই দিনে করে না। জামিনী না যেতে জাগালে না কেন, বেলা হল নইলা যে, স্মরণে জড়িত চরণে কেমনে চলিত পথের মাঝে, আলোক পরশে মরণে মরিয়া, হেরত শেখালি করিছে ঝরিয়া, কোন মতে আছে পরাণ ধরিয়া, কামিনী শিখিল সাজে, নিদিয়া বাঁচিল নিশার প্রদীপ, তুষার বাতাস লাগি, রজনীর শশী গগনের কোণে লুকায় শরণ লাগি, পাখি ডাকি গলে গেল বিভাগরী, বধূ চলে জলে লইয়া গাবরি, আমি এ আকুল কবরি আবরি, কেমনে যাইব কাজে, জামিনী না যেতে জাগালে না কেন, বেলা হইল মরি লাগে। এই গানের প্রসঙ্গে একটা সংশয় গোড়াতেই সাফ করে নেওয়া দরকার, এই গান কি আদৌ দাম্পত্যের গান? আমি বলছি কিন্তু এটা কি আদৌ দাম্পত্যের গান? কেননা রবীন্দ্রনাথকে আক্রমণ করে লেখা কাব্যে নীতি প্রবন্ধে দ্বিজেন্দ্রলাল এই গানটিকে লম্পট বা অভিসারিতার গানের পর্যায়ে ফেলেছিলেন। দ্বিজেন্দ্রলালের সম্মান রক্ষা করি লম্পট শব্দটাকে আমরা ভুলে যাচ্ছি এবং তার প্রতি করুণাবশত এটাও ভুলে থাকছি যে রাত্রিবেলার অভিসারিকা যখন সকালবেলায় কুঞ্জবন থেকে ঘরে ফিরে যায়, তার সেই যাওয়াটা যেহেতু অভিসার নয়,
কাজে ধ্রুপদী নায়িকা প্রকরণের নিয়মানুযায়ী কখন আর তাকে অভিসারিকা বলা যায় না। কিন্তু শাস্ত্রীয় এই বিচ্যুতিটুকু সরিয়ে রেখে মূল প্রশ্নের মোকাবিলা করাটা এই কারণে জরুরি যে স্বাভাবিক দাম্পত্য, যেখানে স্বামী স্ত্রী একই ঘরে একই বিছানা শেয়ার করে, যেখানে যেহেতু অভিসার অসম্ভব, কাজে স্মরণে জড়িত চরণে কেমনে চলিব পথের মাঝে এই পথটা যদি কুঞ্জবন থেকে ঘরে ফেরার পথ হয়, তাহলে এই গানকে আমি দাম্পত্যের গান বলছি কোন প্রভাবে? আত্মপক্ষ সমর্থনে আমার যুক্তি হচ্ছে, কুঞ্জবনে প্রাতঃকালে ঘুম ভেঙে উঠতে বেলা হয়ে গেলে বিগত রাত্রির অভিসারিকার মনে না লজ্জা নয়, এই উদ্বেগ ঐকান্তিক হয়ে ওঠে যে ঘর পর্যন্ত পৌঁছলেও আমি ঘরে ঢুকতে পারবো তো। কিন্তু এই গানের বক্তৃর মনে তেমন কোনো উদ্বেগ নয়, বরং এই লজ্জাই ঐকান্তিক হয়ে উঠেছে যে যুবচিত বৃক্ষসূত্র মান্য করে অন্য বউরা জামিনী না যেতেই জেগে ওঠার পর যথাসময় ঘরকন্যায় লেগে পড়লেও আমি এত বেলায় উঠে আমার এই শিথিল সাজ আর আপন কবরী শুদ্ধ কি করেই বা তাদের ঘরকন্যা স্বামী হব। কল্পনা বইয়ে দেখুন, এই গানের নাম লজ্জিতা। ঘরে ঢুকতে পারবো কিনা তা নিয়ে এই লজ্জিতা একটুও ভাবিত নয়। অঙ্গে ভোগচিহ্ন নিয়ে ঘরের কাজে যোগ দেব কি করি, এই নিয়ে তার সংকোচ। এর কারণ কি এই নয় যে সে আগাগোড়া ঘরেই রয়েছে এবং তার ওই পথ মোটেই কুঞ্জবন থেকে ঘরে ফেরার পথ নয়, নেহাতি শয়নকক্ষ থেকে অন্দরের কর্মশালায় যাওয়ার পথ। এ গানের রচনাকালে মৃণালিনী জোড়াসাঁকোর 51 বসবাস করছেন। শিলাইদহে 1 লাখ সংসারে তাঁর সরে যেতে তখনও প্রায় বছরখানেক বাকি। কল্পনার প্রথম সংস্করণ থেকে এ গানের রাগিনী ভৈরবী। চিহ্নপত্রাবলীর 177 নম্বর চিঠিতে রবীন্দ্রনাথ লিখেছিলেন, মানুষে মানুষে সম্পর্কের মধ্যে যে একটি নিত্য শোক, নিত্য ভয়, নিত্য মিনতির ভাব আছে, আমাদের হৃদয় উদ্ঘাটন করে ভৈরবী সেই কান্নাটিকে মুক্ত করে দেয়, আমাদের বেদনার সঙ্গে জগৎব্যাপী বেদনার সম্পর্ক স্থাপন করে। শিউলি ঝরা শুভ্র ও স্তব্ধ শরৎকালের সকালটির মর্ম ভেদ করে এই একটি প্রশ্ন ধোয়ার মতো ঘুরতেই থাকে যে প্রত্যহ তুমিই তো রাত্রি শেষে আমাকে জাগিয়ে দাও, আজ কত কেন জাগালে না। এই মিনতি কাতর অনুনয়ে ভরা এই জিজ্ঞাসাটির কোনো জবাব গানের মধ্যে পাওয়া যায় না। কে দেবে জবাব? যা দেওয়ার কথা সে তো বাঁধন ছেঁড়ার উত্তেজনায় আত্মবিস্মৃত। কিন্তু বাঁধনকে ছেড়ে এই গান রচনার 10 মাস আগে রবীন্দ্রনাথ ও মৃণালিনীর 5ম সন্তানটির জন্ম হয়েছে। দাম্পত্যের বয়স 14 চলছে, বাকি মাত্র 5। অর্থাৎ অথচ 14 বছর দাম্পত্য জীবন, 5টি সন্তান জন্মে গেছে। অথচ এই গানের সঞ্চারিত যখন শুনি, নিটিয়া বাঁচিল নিশার প্রদীপ তুষার বাতাস লাগি, তখন বুঝতে পারি আকর্ষণ তো একটুও ভাটা পড়েনি। স্বয়ংকক্ষের ওই প্রদীপ শিখা আসলে উল্লম্ব একটি চোখ। সারা রাত ধরে নিরুপায় যা দেখার নয় সে তাই দেখেছে। তাই ভোরবেলায় সে ভাবছে আমি এবার নিজে বাঁচব, আমি আর দেখতে চাই না। এই যে যারা বলে রবীন্দ্রনাথের কবিতায় শরীর নেই, তারা রবীন্দ্রনাথের কবিতা পড়তে শিখে, এটার মতো আদিরস কোথায় আছে? কিছু না বলে কোথায় যেতে পারে, নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ বাঁচিল, আমি আর দেখতে পারবো। এই যে ব্যাপারটা, এটা বোঝা যায় যে 14 বছর পরেও কতটা প্যাশন থাকে দুজনের মধ্যে, এই ইমেজ তৈরি হতে পারে। এবং সে একই রকম যে করিয় কমলে সেই নতুন বিয়ের পর নতুন সক্রিয়া সম্ভোগে সমুজ্জ্বল মাদকতা, সে তো 14 বছর পরেও অমলিন। এরপর 8ই আশ্বিন রবীন্দ্রনাথ পরপর 2টি গান লিখেছেন। এই গান দুটিরও রচনাকালীন পরিবেশ রূপে বর্ষা অনুল্লিখিত। কাজে ধরে নিতে বাধা নেই যে আগের দিনের শরৎ ঋতুর স্বাভাবিক মূর্তি এই দিনও অবিচলিত রয়েছে। এই দিন লেখা প্রথম গান, খুব ডেলিকেট একটা গান, আমি খুব সাবধানে কথা বলবো। এই দিন লেখা প্রথম গানটির প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা বলে নেওয়া দরকার। আগের দিন 7ই আশ্বিন লেখা এবার চলিল তবে গানে জীবন দেবতার আবির্ভাব হয়েছে এবং সেই প্রসঙ্গে আমি পূর্বানুবৃত্তি করেছি, আগেও একবার বলেছি যে সাবলিমেটেড অর্থাৎ উদ্গতিপ্রাপ্ত কাদম্বরী জীবন দেবতা। কিন্তু আগে যা বলিনি এখন বলছি, সেটা হলো রবীন্দ্রনাথের মনে এই সাবলিমেশন বা উদ্গতি
একবার ঘটে গিয়ে সেখানেই স্থির হয়ে থাকা কোনো ব্যাপার নয়। চিত্রার জীবন দেবতা কবিতায় রবীন্দ্রনাথ নিজেই কথা স্বীকার করে নিয়ে কবির অন্তরে কবি জীবন দেবতার উদ্দেশ্যে বলেছিলেন, যে সুরে বাঁধিলে এ বীণার তার, আমি তোমার বীণা তুমি আমায় বাজাও, যে সুরে বাঁধিলে এ বীণার তার, নামিয়া নামিয়া গেছে বারবার। ওই সাবলিমেশন ভেঙে গেছে। আমি জ্যান্ত মানুষ, আমার বায়োলজিক্যাল নিড আছে, আমি তো প্লেটোর থিওরি নই তো আমি এক মুহূর্তে সাবলিমেটেড হয়ে সেখানেই থেকে যাবো। বাস্তব জীবনে আবার এই সাবলিমেশন থাকতে পারে না, আমার নেমে যায় বারবার। যে সুরে বাঁধিলে বীণার তার, নামিয়া নামিয়া গেছে বারবার, হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি। ফলত বিদেহিনী কাদম্বরীকে নিয়ে দেহি রবীন্দ্রনাথ, তার দেহ আছে, সেই দেহি রবীন্দ্রনাথের বাসনার সাবলিমেশন বা উদ্গতি সারা জীবন ধরে বারবার অগ্রগতি পেয়েছে। তবে এক্ষেত্রে মাত্র একদিনের মধ্যে 7ই আশ্বিন জীবন দেবতা তাকে বাইরের দিকে ডাকছে। কিসেরই বাসু, এই ঘর নিয়ে কি হবে, বাইরের সংগ্রাম, অমর মরণ রক্তচরণ নাচিছে সব রবে। অর্থাৎ তার ঠিক পরের দিন 8ই আশ্বিন একদিনের ব্যবধানে সেই উদ্গতির যে অধোগমন ঘটল, কবির জীবনের নির্মম বাস্তবকেই তা নির্বিকারভাবে উদ্ঘাটন করে। এইবার 8ই আশ্বিন লেখা প্রথম গানটির কল্পনায় মুদ্রিত পাঠ আপনাদের পড়ে শোনাই। আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে, তাই আকাশ কুসুম করিল চয়ন হতাশে। ছায়ার মতন মিলায় ধরণী, কুল নাহি পায় আশার তরণী, মানুষ প্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে। কিছু বাধা পড়িল না শুধু এ বাসনা বাঁধনে, কেহ নাহি দিল ধরা শুধু এ সুদূর সাধনে। আপনার মনে বসিয়া একলা, অনল শিখায় কি করিম খেলা, দিন শেষে দেখি ছাই হলো সব হুতাশে। আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে। তুমি আমার মানস প্রতিমা বিদেহিনী, আত্মামাত্র সার, আর তাই আকাশে ভাসমান অবস্থায় বিচরণশীল। তোমাকে শিল্পিত ভাষা দেহ দেওয়াটাই রূপদক্ষ হিসেবে আমার কবিকৃত্য। কিন্তু হায়, আমি যে দেহি, আমি যে পুরুষ, আমার কবিধর্মের সঙ্গেই যে প্রাণধর্মের একটা উপসর্গ রয়েছে। আর তাই কখন যেন কবিধর্মকে পরাস্ত করে প্রাণধর্মের অবুঝ আকাঙ্ক্ষা প্রবল হয়ে ওঠে। আমি তখন কি করি? পাণ্ডুলিপিতে আদি পাঠ ছিল, একেলা বসিয়া যত কিছু হায়, আহুতি দিলাম সোনার শিখায়। কিন্তু কামাগ্নিতে সর্বস্ব আহুতি দেওয়ার এই ছবির মধ্যে কোনো অভিনবত্ব না থাকায় এবং ব্রাহ্মধর্ম বইয়ের অনুশাসন খণ্ডে উদ্ধৃত মহাভারতের হবিষা কৃষ্ণ বক্তব্য ভুব এভাবি অধ্যতে, অর্থাৎ কাম্য বস্তুর উপভোগে ভৃতাহুতি প্রাপ্ত কামাগ্নির সর্বগ্রাসিতার ছবি প্রায় পুনরুচ্চারণ পাওয়ায় রবীন্দ্রনাথ এই 2 পংক্তি গর্জন করে তারপর কি লিখলেন? আপনার মনে বসিয়া একেলা, অনল শিখায় কি করিব খেলা। কি অসামান্য দুঃসাহসিক এই পরিমার্জন। কেন এই কথা বলছি? কারণ কবি পুরুষের এই আপন মনে বসে একলা খেলার জৈব গুণার্থ স্বীকার করতে হবে। আমাদের বানিয়ে তোলা রাবীন্দ্রিকতার খাঁচা থেকে রবীন্দ্রনাথকে বের করে আনতে হবে এবং স্বীকার করতে হবে যে বাতাসে স্বপন বপন করা এই সলিটারি প্লে আসলে গোটাটাই একটা সমেহন বা মাস্টারবেশনের ছবি। লক্ষ্য করুন, কল্পনা বইয়ে গানের নাম কাল্পনিক এবং রবীন্দ্রনাথের ইডিয়মে বিশেষণ কাল্পনিক শব্দের অর্থ ইমাজিনেটিভ নয়, কল্পনাপ্রবণ। কাল্পনিক শব্দের অর্থ রবীন্দ্রনাথের কাছে ফ্যান্সিফুল। যে ফ্যান্সি, যেটাকে রবীন্দ্রনাথ বলেন যে ফ্যান্সি হচ্ছে কাল্পনিকতা, তাই কাল্পনিক ফ্যান্সিফুল। যে ফ্যান্সি, যে ফ্যান্টাসি সমেহনকালের অনিবার্য সঙ্গী, কিন্তু তার যেহেতু ইমাজিনেশন নয়, তাই সে কিছুই শেষ পর্যন্ত কনসলিডেট করতে পারে না। বাস্তবকে ধারণ করে থাকা ধরনী তখন ছায়ার মতো মিলিয়ে যায়। যাকে পাওয়া যাবে না, কিছুতেই যে পাওয়ার নয়, একটা ঘোরের মধ্যে তার হাওয়ার শরীরেই আমি আমার স্বপ্নগুলিকে, বীজগুলিকে বপন করেছি। আর তা দিয়েই টের পাই যে ওই বম দেহে
জনি পুষ্প একটি আকাশ কুসুমি ঘটে। তখন কি হয়, চূড়ান্ত মুহূর্তে স্খলনের পর ঘোর ভেঙে যায়। বুঝতে পারি কিছু বাঁধা পড়িল না, শুধু এ বাসনা বাঁধনে, কেহ নাহি দিল ধরা, শুধু এ সুদূর সাধনে। ফলত দিন শেষে দেখি ছাই হলো সব হুতাশে। এই হুতাশ নিশ্চয় হুতাশনই বটে, কিন্তু অগ্নিকুণ্ডের নিচে ওই ইন্দ্রিয় চেতনার হাপরের নিচে পড়ে থাকা উত্তপ্ত ভস্যকণাগুলির হতাশ্বাসও যেন ওর মধ্যে শোনা যাচ্ছে। মহিচন্দ্র সেন সম্পাদিত কাব্যগ্রন্থ তৃতীয় ভাগে হতভাগ্য খণ্ডের গোড়াতেই আছে এই গান, আমি কেবলই স্বপন করিনু বপন। দুর্বহ এই ব্যর্থতাবোধ থেকে হতভাগ্য কবি পুরুষটি